দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। অথচ গত 23 জুন আওয়ামী লীগের 75 বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন। ওসমানের দেখা মিলেছে, তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। তবে শুক্রবার দেখা মিলেছে আলোচিত এই রাজনীতিবিদের। রাজধানীর শ্যামলীতে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে একটি হোটেলের কর্মচারী ও বহিরাগতদের বিরুদ্ধে। অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তবে তিনি এখন সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন। এমনকি সেখান থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তাও বলছেন ঢাকা চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। পূর্বাঞ্চলের রাজুকের সংরক্ষিত প্লট থেকে পুরো পরিবারের নামে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুতল ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। ভবনে বেশ কয়েকজন ডাকাত এখনো অবস্থান করছে, এমন ধারণা থেকে রাত থেকেই ভবন ঘিরে রেখেছে স্থানীয়রা। বিগত 15 বছরে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের অযাচিত হস্তক্ষেপ ও ভারতের কর্তৃত্ববাদী আচরণের ফলে বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা জোরালো হয়। উৎপাদন বন্ধ সহ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। বিএনপির 31 দফা বাস্তবায়নের জন্য প্রয়োজনে জাতীয় সরকার গঠন করতে হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুরশি মোহাম্মদ চৌধুরী। শুক্রবার রাতে তাকে ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। আগামীতে জনগণই ঠিক করবে কারা দেশের ক্ষমতায় আসবে, একথা বলেছেন বিএনপি নেতারা। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। নির্বাচন কাটিয়ে লন্ডন থেকে খুব শীঘ্রই দেশের মাটিতে পা রাখবেন তিনি। আনন্দ মিছিল গুলি চালায় পুলিশ, তাতে প্রাণ যায় অনেকের। মাস পেরোলেও সেদিনের রক্ত ভেজা রাজপথ আর সারি সারি মরদেহের ছবি এখনো ভুলতে পারছে না তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও নৃশংসতার প্রত্যক্ষদর্শী অনেকেই ভুগছেন তীব্র উদ্বিগ্নতা, ঘুমের সমস্যা সহ নানা মানসিক অস্থিরতায়। না ওইটা আমি কাটাই, আমি ওইটা একটু ই করেছিলাম, তো আমি বরিশাল কেন্দ্রে বলছি স্যার, এপিবিএন কাটাই আর কি। দেশ সব সময় একটা কথা বলা হয়, ইচ্ছে করলেই প্রতিবেশী বদলানো যায় না, এটা আমরাও জানি। এভাবে জ্বালাও পোড়াও ভাঙচুর হয়েছিল, তাতে দেশ অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেছে এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। মাকে চিঠি লিখে 5 আগস্ট মিছিলে গিয়েছিল স্কুল ছাত্র আনাস। রাজধানীর চানখারপুলে পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা হয়ে যায় আনাসের বুক। বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে হিন্দু মহাসভার হামলার হুমকি। এদিকে বিজেপি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। আজকের আয়োজনে আরেকটি চাঞ্চল্যকর তথ্য জানবেন, তা হলো জাতীয় সঙ্গীত ইস্যু নিয়ে এবার যা বললেন ধর্ম উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডের দিন সাবেক সেনাপ্রধানের সঙ্গে কি কথা হয়েছিল শেখ হাসিনার, সে বিষয়ে থাকবে চাঞ্চল্যকর তথ্য। এদিকে গণভবনকে জাদুঘরের রূপান্তর, কি কি নির্দেশনা থাকছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে হিন্দু মহাসভার হামলার হুমকি। আগামী 19 সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে 2 দিনের টেস্ট ও 3টি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। ম্যাচে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। খবর এবিপি লাইভের। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অত্যাচারের প্রতিবাদ করতে হিন্দু মহাসভা এমন কাজ করবে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমটি। এদিকে পরিস্থিতি এমন যে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ভেন্যুর সম্ভাব্য পরিবর্তনের কথাও চিন্তা করছে বলে লিখেছে সংবাদ মাধ্যমটি। এক্ষেত্রে সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরে না করা যায়, সেজন্য ম্যাচটি মধ্যপ্রদেশের ইন্দোরে হালকার স্টেডিয়ামে স্থানান্তরিত হতে পারে। এ পর্যন্ত এই স্টেডিয়ামে মাত্র 3টি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। উল্লেখ্য, এর আগে গাওয়ালিয়রে অনুষ্ঠিতব্য সিরিজের টি-20 ম্যাচেও হামলার হুমকি দিয়েছিল দলটি। এদিকে বিজেপি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এই নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা বলেন, দুর্নীতিতে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে তাদের চাকরিচ্যুতও করা হবে। তিনি বলেন, বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না উল্লেখ করে
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মূল দায়িত্ব। এ সময় তিনি বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবির সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিকে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করা যাবে না, জাতীয় সঙ্গীত ইস্যুতে বললেন ধর্ম উপদেষ্টা। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার, এমনটা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডাক্তার আফম খালিদ হোসেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে তিনি এসব কথা বলেন শনিবার বেলা 11টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ার আল মার্কাজুল ইসলামী আজ সালাফি মাদ্রাসা পরিদর্শনে এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটি বিতর্কিত ইস্যু, এটি বিতর্ক সৃষ্টির চেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুতে আমরা হাত দেব না। তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদে যুক্ত নয়, বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত, বরং তারা জাতির দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসার শিক্ষার্থীরা, তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে, দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে হবে। তিনি আরো বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গৃহীত কাজ এবং ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের দিন সাবেক সেনাপ্রধানের সঙ্গে কি কথা হয় শেখ হাসিনার। বিডিআর হত্যাকাণ্ডের দিন কি কি হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানালেন সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদ। বৃহস্পতিবার মঈনুল আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে নিজেদের ভাষ্য তুলে ধরেন। এই ঘটনায় এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মঈন। ভিডিওর শুরুতে জুলাই আগস্ট মাসে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন, সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। পিলখানার 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ডে মঈনুল আহমেদ বলেছেন যে বিডিআর বিদ্রোহের ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করেছে তখন আমরা এটার প্রয়োজনীয়তাটা কি, এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতেও সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি। মঈন বলেন যে যেদিন 25 ফেব্রুয়ারি সকালে 7:30টায় সেনাবাহিনী প্রতিদিনের মতো কাজ শুরু হয়, সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমাদের কাছে কিছু মোটর আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না, এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন, বিডিআর এগুলো ব্যবহার করে, এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। তিনি আরো বলেন, এরপর আমি বিডিআর এর ডিজির জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না। এরপর আমি আর সিজিএস মিটিং এর জন্য যাই। 9টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি সেখানে। 9:30টার দিকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন যে পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। মঈনুল আহমেদ বলেন যে সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারণ নির্দেশ ছাড়া আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। এই সম্পর্কে পিএস ও এফডি জেনারেল মবিনকে অবহিত করা হয়।
তিনি আরো বলেন 9:47 ডিজি বিডিআরকে ফোনে পাওয়া যায়। তিনি আমাকে জানান দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন আমার পেছনে দাঁড়ায়। এরপর বাহির থেকে গুলির শব্দ আসে, সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। তিনি বলেন আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারদেরকে পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য। তখন আমি তাকে অপারেশনের কথা জানাই। মইনুল আহমেদ বলেন যে 9:54 আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলেও 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসার এবং 655 জন সৈনিক যাত্রা শুরু করে। তিনি বলেন এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার মর্টার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা 11টায় 46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা একটি পিকআপকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যায়। লেফটেন্যান্ট কর্নেল শমসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যে ডিডিজি কর্নেল আনিস ও কর্নেল কাউসার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছায় 11টার পরে। ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কভারেজে বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলেও সমালোচনা করেন তিনি। সাবেক সেনাপ্রধান জানান ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলে তিনি তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এতে এত ক্ষয়ক্ষতি হতো না। তিনি জানান 11:45 দিকে পিএস ও এফডি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। এদিকে গণভবনকে জাদুঘর বানানোর রূপান্তর এর চেষ্টা চলছে। গণভবনকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর এর রূপান্তরিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতে ফ্যাসিবাদের নিদর্শন সংস্কার করা হবে বলেও জানান তিনি। শনিবার সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে সব কথা বলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।